আমাদের ইংলিশ সেন্টেন্স বলতে গিয়ে বা লিখতে গিয়ে আমরা প্রায়ই প্রিপোজিশন নিয়ে বেশ খানিকটা সমস্যায় ভুগি। এর ভেতরে একটা বড় অংশ হলো প্রিপোজিশনস অফ প্লেসেস অ্যান্ড টাইমস, অর্থাৎ জায়গা নিয়ে বা সময় নিয়ে যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি সেগুলো নিয়ে বেশ খানিকটা কমনলি আমরা সমস্যায় ভুগতে থাকি এবং ভুলও করি। সো এই লেসনে, অর্থাৎ লেসন 31 ফেজ 4 ইংলিশ ফর বিগিনার্স, এই লেসনে আমরা চেষ্টা করব কিছু প্রিপোজিশনস অফ প্লেসেস কভার করার, অর্থাৎ প্লেস বা জায়গা নির্দেশ করার জন্য কোন প্রিপোজিশন কখন অ্যাপ্রোপ্রিয়েট সেটি আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আমরা যদি এই প্রিপোজিশন সার্কেলটা কেয়ারফুলি লক্ষ্য করি, এখানে অ্যাবাভ থেকে বা ওভার থেকে শুরু করব, ডান দিক থেকে সবগুলো প্রিপোজিশন আলোচনা করে একদম টু পর্যন্ত আসব। এখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি আমরা, কারণ অনেক রকমের মিনিং আসবে। কারো যদি এই জায়গাতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমি আপনাদের পরামর্শ দিব পুনরায় ভিডিওটি দেখার জন্য বা বোঝার জন্য। শুরুতেই হচ্ছে, যদি আমরা এটাকে একটা টেবিল বা একটা স্পেস চিন্তা করি, সেক্ষেত্রে প্রিপোজিশন অন, অর্থাৎ তল স্পর্শ করে যদি কোনো কিছুর উপরে আমরা কোনো কিছু রাখি সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। ঠিক সেখান থেকে কিছুটা উপরে, তবে ধরাছোঁয়ার ভেতরে, অর্থাৎ টেবিলের তল থেকে বা ওই জায়গাটা থেকে কিছুটা উপরে তবে ধরাছোঁয়ার ভেতরে যদি হয় তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করি ওভার। কিন্তু সেখান থেকে যদি অনেক উঁচুতে হয় বা অনেক উপরে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাবাভ। এবারে আসা যাক বিহাইন্ড। বিহাইন্ড মানে কোনো কিছুর পেছনে বা আড়ালে, ব্যাক অর্থেও তেমনটা বলা যেতে পারে। ইন দ্য ব্যাক অফ অর্থেও আমরা সেটা ব্যবহার করি, অর্থাৎ কোনো কিছুর আড়ালে বা পেছনে যখন কোনো কিছু থাকে তখন বিহাইন্ড, ব্যাক এবং ইন ব্যাক অফ বলতে পারি। এবার দেখা যাক টু ওয়ার্ডস। কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর দিকে যদি হয়, ঠিক ওই পয়েন্টটাকে আমরা হয়তো বলবো না, তবে তার কাছাকাছি। আমরা যদি জাতীয় সংসদ ভবনের কথা বলি, তো আমাদের জাতীয় সংসদ ভবনটা যে জায়গায় অবস্থিত, আমি যদি বলি আই এম গোয়িং টু, তাহলে জাতীয় সংসদ ভবনেই যাওয়া। আই এম গোয়িং টু দ্য পার্লামেন্ট, তার মানে আমি পার্লামেন্টে যাচ্ছি। আর যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পার্লামেন্ট হাউস, তাহলে হচ্ছে আসলে আমি ঠিক পার্লামেন্টে যাচ্ছি না, তার আশেপাশের কোনো একটা জায়গা হতে পারে, স্থানীয় যে জায়গা, পার্ক আছে, মার্কেটস আছে, রাস্তাঘাট আছে, আমি হয়তো ঠিক পার্লামেন্টে না গিয়ে তার আশেপাশে কোনো একটা জায়গা যাব, বাট ওই দিকে। এরকম অর্থে আমরা টু ওয়ার্ডস ব্যবহার করি। এরপরে আসছে ফ্রন্ট এবং ইন ফ্রন্ট অফ। কোনো কিছুর ফ্রন্টে অথবা ইন ফ্রন্ট অফে যদি থাকে তাহলে সেটার সামনে অর্থে আমরা নির্দেশ করি। ইন এবং ইনসাইড হচ্ছে সেই টেবিল বলেন বা কোনো জায়গা বলেন সেটার ঠিক মাঝখানে বা ভেতরে অবস্থান করতে। আন্ডার, বিলো আর বিনেথ বলতে পারেন যে ইন, ওভার আর অ্যাবাভের উল্টো সিনারিও। বিনেথ হচ্ছে অনের ঠিক উল্টা, অর্থাৎ কোনো কিছু তল স্পর্শ করে বা তলের কাছাকাছি নিচের দিক থেকে যদি কোনো কিছু লেগে থাকে, অথবা ঠিক নিচের তলের কাছাকাছি অবস্থান করে কিন্তু নিচে অবস্থান করছে, উপরে না। নিচে অবস্থান করলে এবং নিচের তলের কাছাকাছি লেগে বা কাছাকাছি থাকে যদি, তখন আমরা বিনিথ ব্যবহার করি। আর একটু নিচে হলে আমরা বিলো ব্যবহার করি। আন্ডারটা আসলে নিচে অর্থে, সাধারণত বেশ খানিকটা নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করি অবস্থানের ক্ষেত্রে। অ্যারাউন্ড হচ্ছে কোনো কিছু চারপাশ ঘিরে বা চারপাশে বা চারিদিকে অর্থে, বা একটা বড় জায়গা অংশ জুড়ে তার চারপাশে, তখন আমরা অ্যারাউন্ড ব্যবহার করি। দুইয়ের মধ্যে সংখ্যাগত দিক থেকে আমরা বা দুটো জায়গার মধ্যে যদি কোনো কিছু অবস্থান করে সেক্ষেত্রে বিটুইন। কোনো একটা জায়গার ঠিক পয়েন্ট নির্দেশ করতে, টেবিলের একটা কোণায় আপনি একটা কলম বা একটা পেন্সিল বা মোবাইল ফোন রাখছেন অ্যাট দ্য পয়েন্ট, সো ওই পয়েন্ট নির্দেশ করতে আমরা ছোট জায়গা, একেবারে স্পেসিফিক ছোট জায়গা নির্দেশ করতে আমরা অ্যাট ব্যবহার করি। নেয়ার মানে আমরা জানি কাছাকাছি, যখন কোনো কিছু কোনো কিছুর কাছে অবস্থান করে তখন আমরা নেয়ার ব্যবহার করি। আউটসাইড হচ্ছে ওই এরিয়ার বাইরে বা ওই জায়গার বাইরে বা ওই টেবিলের বাইরে, যেটাই বলি না কেন। আউট এবং আউটসাইড মোটামুটি সেম, দূরে বা ওইটার বাইরে, ক্যাপাসিটির বাইরে অর্থে। বিসাইড হচ্ছে পাশে অবস্থান করলে। বাই মানে পাশাপাশি যদি কোনো কিছু থাকে, পাশে অবস্থান করলে আমার বিসাইড, আবার বাই অর্থেও আমরা পাশে অবস্থান করা বা পাশাপাশি অবস্থান করা অর্থে ব্যবহার বলতে পারি। এরপর হচ্ছে ফ্রম, ওখান থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া বা ওখান থেকে সৃষ্টি হওয়া, এরকম সিনারিওতে আমরা ব্যবহার করি ফ্রম প্রিপোজিশন। এবং ঠিক ওই পয়েন্টে, যেটা টু আর টু ওয়ার্ডসের পার্থক্য নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক ওই পয়েন্টে যদি যায়
অর্থাৎ ঠিক টেবিলটাতে টার্গেট করা হয়, সংসদ ভবনের ক্ষেত্রে ঠিক সংসদ ভবনে যাওয়া, পার্লামেন্ট, তখন আমি টু প্রিপোজিশন ব্যবহার করব। এই ছিল প্রিপোজিশন অফ প্লেসেস। একটু আমরা এটাকে আবার রিহার্স করার চেষ্টা করি, প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং যাদের বুঝতে কোনো জায়গায় কনফিউশন রয়েছে তারা সবাই একটু আরও একবার এই ভিডিওর অংশটুকু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এরপরে আমরা আরও কিছু প্রিপোজিশনের কনফিউশন দেখার চেষ্টা করব। এখানে আমরা বেশ কিছু বক্সেস দেখছি, ইন, ইনটু, অন, অনটু, এরকম আরও বেশ কিছু ডিফারেন্সেস। তাহলে চলুন শুরু করা যাক। ইন এবং ইনটু এর পার্থক্য: যখন কোনো কিছুর মধ্যে অবস্থান করে কোনো কিছু, তখন সেটাকে আমরা ইন প্রিপোজিশন দিয়ে প্রকাশ করি। আর যদি ইনটু ব্যবহার করি, এর অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করার যে গতিময় অবস্থা কিংবা প্রবেশ করার মুহূর্ত, সেই অবস্থাটাকে আমরা বলি ইনটু। অর্থাৎ আই এম পুটিং আ ওয়াটার বোতল ইনটু দ্য ফ্রিজ, আমি একটা পানির বোতল ফ্রিজের ভেতরে রাখছি। কেন ইনটু ব্যবহার করলাম? কারণ রাখার যে প্রক্রিয়া, গতি যোগ হওয়া, অর্থাৎ ভেতরে, এর জন্য ইন, এবং গতি যোগ হওয়ার কারণে এর সাথে আমরা টু ব্যবহার করে ইনটু ব্যবহার করছি। কিন্তু যদি আমি বলি দেয়ার ইজ এ ওয়াটার বটল ইন দ্য ফ্রিজ, তাহলে এখানে আসলে গতির কিছু নাই, ফ্রিজের মধ্যে সিম্পলি একটা ওয়াটার বোতল আছে, ভেতরে অর্থে মিন করা। অর্থাৎ কারোর সাথে যখন গতি বা ওইটার দিকে আমরা কোনো কিছু নির্দেশ করি এবং ভেতরে, সেই জায়গায় আমরা ইনটু ব্যবহার করি। একইভাবে অন এবং অন টু, কোনো কিছু যদি কোনো কিছুর ওপরে থাকে তখন অন, তবে কোনো কিছু যদি কোনো কিছুর উপরে রাখি আমরা, ফর এক্সাম্পল আই এম পুটিং দ্য ডাস্টার অন টু দ্য টেবল, তাহলে এই ডাস্টার রাখার প্রক্রিয়াটা যেহেতু এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাই আমরা শুধুমাত্র অন না বলে অন টু বলছি। দেয়ার ইজ এ ডাস্টার অন দ্য টেবল, টেবিলের উপর একটা ডাস্টার আছে। সো এই যে বললাম দেয়ার ইজ এ ডাস্টার অন দ্য টেবল, আই এম পুটিং দ্য ডাস্টার অন টু দ্য টেবল, দুটোর ভেতরে সামান্য পার্থক্য, একটাতে গতি যোগ হচ্ছে আর একটাতে গতি নেই, জাস্ট স্থির অবস্থায় আছে। টু এবং টুয়ার্ডস এর পার্থক্য আমরা একটু আগেই বলেছি। সুনির্দিষ্টভাবে কোনো জায়গাকে নির্দেশ করতে আমরা টু ব্যবহার করি, তবে ওই জায়গাটার পাশাপাশি বা আশেপাশের কোনো জায়গা হতে পারে, এরকম কোনো কিছু নির্দেশ করার জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করি। দুটোর মধ্যে তুলনা করতে আমরা বিটুইন ব্যবহার করি। অনেকের মধ্যে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করি, অর্থাৎ দুটোর বেশি যখন, বিটুইন টু পিপল, অ্যামং মেনি পিপল। আবার হতে পারে গিভ দ্য মানি বিটুইন হিম অ্যান্ড হার, তার দুজনের মধ্যে টাকাটা দিয়ে দাও, মানে দুজনকে ভাগ করে দেওয়ার কথা। ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যামং দ্য 5 পিপল, 5 জন হয়ে যাওয়ার কারণে, 2 এর বেশি হওয়ার কারণে অ্যামং আসছে। বিলো, আন্ডার, বিনিথ বা আন্ডারনিথ আমরা একটু আগে ডিসকাস করেছি। বিলো হচ্ছে নিচে, আন্ডার হচ্ছে নিচে, বিলো চাইতে আন্ডার একটু বেশি নিচে। বিনিথ বা আন্ডারনিথ দুটোই হচ্ছে নিচের দিক থেকে তল স্পর্শ করে থাকা, অর্থাৎ যে তলটা নিচের দিকে আছে কোনো কাঠামোর, সেই তল স্পর্শ করে থাকা বা তলের কাছাকাছি থাকলে আমরা বিনিথ বা আন্ডারনিথ বলি। বিসাইড এবং বিসাইডস, বিসাইড মানে পাশে অবস্থান করা বা পাশে থাকা বা পাশাপাশি থাকা, বাট বিসাইডস মূলত উপরন্তু। ইংলিশে আমরা যেখানে মোর ওভার ব্যবহার করি, অর্থাৎ অন টপ অফ দ্যাট, অন টপ অফ দ্যাট মানে কোনো কিছুর উপরে না, আমরা কোনো কিছু আরও কিছু উপরন্তু, এরকম অর্থে আমরা বিসাইডস ব্যবহার করি মোর ওভারের সিমিলার ওয়ার্ড হিসেবে। এরপর আমরা দেখব ফর এবং সিন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সিন্স এবং ফর ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কখন ঘটনাটা শুরু হয়েছে, স্টার্টিং মোমেন্ট যদি বলা থাকে তখন আমরা সিন্স ব্যবহার করব, আর স্টার্টিং মোমেন্ট না বলা থেকে কতক্ষণ ধরে চলছে সেটা যদি বলা থাকে তখন আমরা ফর ব্যবহার করব। এক্সাম্পল শোনার চেষ্টা করি। আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস সিন্স মর্নিং, সকাল থেকে আমি ক্লাসটা নিচ্ছি। এই সেন্টেন্সটা লক্ষ্য করি, আই হ্যাভ বিন টেকিং দ্য ক্লাস সিন্স মর্নিং, তাহলে ক্লাস শুরু হয়েছে সকালে, সেটা বলা হয়ে গেল। সো শুরু হওয়ার সময়টা ছিল সকাল, শুরু হওয়ার সময় যেহেতু আমি বলে দিচ্ছি, তাই আমার সিন্স ব্যবহার করতে হবে। যদি আমি শুরু হওয়ার সময় না বলি, ডিউরেশন বলি, কতক্ষণ সময় ধরে চলছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন কন্ডাক্টিং দিস কোর্স ফর আ উইক, এক সপ্তাহ ধরে আমি এই কোর্সটা কন্ডাক্ট করছি, পরিচালনা করছি। এখন প্রশ্ন হচ্ছে, এক সপ্তাহ ধরে যে আমি কোর্সটা পরিচালনা করছি, কত তারিখে বা কবে শুরু হয়েছিল কিংবা কি বারে শুরু হয়েছিল সেটা কিন্তু, অর্থাৎ স্টার্টিং মোমেন্টটা বলা হয় নাই, শুধু ডিউরেশন বলা হচ্ছে, কত সময় ধরে হচ্ছে, তখন আমরা ফর ব্যবহার করব। আবারও একবার মনে করার চেষ্টা করেন, যদি স্টার্টিং টাইম বলা থাকে, কাজটা কখন শুরু হয়েছে সেটা স্পেসিফিকভাবে বলা, সকাল, বিকাল, দুপুর, তারিখ হতে পারে, বিকাল 5টা হতে পারে,
কিন্তু যদি বলে 5 ঘন্টা ধরে হচ্ছে তখন আবার ফর হয়ে যাবে। বাট স্টার্টিং টাইম যদি দুপুর 2টা সকাল 10টা যেটাই হোক না কেন, অথবা কোনো দিন বা কোনো সাল হতে পারে, সেক্ষেত্রে স্টার্টিং টাইম বলা থাকলে সিন্স। এবার অন টাইম এবং ইন টাইম। অন টাইমের ক্ষেত্রে যদি বলি হি রিচ দ্য ক্লাস অন টাইম, অর্থাৎ ক্লাস যদি 10টায় শুরু হয় ঠিক 10টায় সে পৌঁছায়। আর যদি বলি ইন টাইম, তাহলে হয়তো কিছুটা সময় হাতে রিজার্ভ রেখে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়তো একটু আগে ক্লাসে জয়েন করেছে। হি জয়েন্স দ্য ক্লাস ইন টাইম, তার মানে 10, 15, 20 মিনিট একটু আগে থেকে জয়েন করা। আর অন টাইমের ক্ষেত্রে ঠিক 10টায় জয়েন করা, অর্থাৎ ঠিক সময়ে জয়েন করা। সো এই ছিল কিছু টাইম এবং প্লেস সংক্রান্ত প্রিপোজিশন। আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, আমার আগের মতো আবারও পরামর্শ দিচ্ছি, ভিডিওটা পজ করে জায়গাটা রিউইন্ড করে আবার নতুন করে ওই জায়গাটা শোনেন, অথবা পুরোটাই আবার মনোযোগ দিয়ে দেখেন। প্রয়োজন হলে খাতায় নোট নেন, সেক্ষেত্রে হয়তো আপনি আরো ভালোভাবে শিখতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয়, কয়েকবার শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে আপনার সমস্যা হয়তো বেশ খানিকটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই ছিল প্রিপোজিশনস অফ প্লেস অ্যান্ড টাইম. That's the end of lesson 31. Hopefully see you in the next lesson. Until then, keep practicing, develop your vocabulary, develop your grammar, and improve your speaking. Thank you very much.